Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, আপার প্রাইমারি টেট 2026কে টার্গেট করে আমরা যে ক্লাসগুলো শুরু করেছিলাম এসএসটি যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি বা সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি, সায়েন্স এবং ম্যাথসের যে ক্লাস, তো এক এক করে সম্পূর্ণ প্রত্যেকটা ক্লাস কিন্তু করানো হচ্ছে এবং প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী টপিক ওয়াইজ কিন্তু ইম্পর্টেন্স যে ফ্যাক্ট সেই ফ্যাক্ট অনুযায়ী অনলাইনের হিসেবে প্রশ্ন উত্তর আকারে না থেকে অনলাইন হিসেবে একদম ডিটেলস আলোচনা করা হচ্ছে। তো এটা হচ্ছে এসএসটি হিস্ট্রি ক্লাস নাম্বার 4। এর আগে আমি 3টা ক্লাস দিয়েছি, অবশ্যই যারা ক্লাসগুলো আগে দেখোনি ক্লাসগুলো দেখবে। সেখানে আমরা প্রথমে হরপ্পা ও সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করেছি। তারপরে সেটা হচ্ছে আর্য যে আগমন, অর্থাৎ সেখানে ঋগ বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, এবং তার সাথে আলোচনা করেছিলাম কালকে একটা ক্লাস, সেটা হচ্ছে ষোড়শ মহাজন পদ সম্পর্কে ডিটেলস। তো আজকে হচ্ছে বৌদ্ধ ধর্মের ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমরা আলোচনা করব, যেখানে গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে, বাল্য নাম কী ছিল, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কী, বৌদ্ধ ধর্মের সম্মেলনসমূহ যে 4টা সম্মেলনী ছিল সেটা, বৌদ্ধ ধর্মমত বা মূলনীতি সম্পর্কে, অষ্টাঙ্গিক মার্গ কী, এই ডিটেলস ক্লাস কিন্তু এখানে করানো হবে। তো যারা এর আগে ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখানে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পারো, অথবা ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারো, সেখানে প্লেলিস্ট করানো রয়েছে। এবং সাথে সাথে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে করে এই ধরনের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো। এবং বেল নোটিফিকেশান অবশ্যই কেউ অন করতে ভুলবে না, তাহলে নোটিফিকেশানগুলো অবশ্যই তোমাদের সামনে পৌঁছাবে। এবং প্রত্যেকটা ভিডিও রিকোয়েস্ট করবো সকলকে শেষ পর্যন্ত দেখা এবং সাথে সাথে একটা লাইক ও বন্ধুর সাথে শেয়ার করা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে যে ক্লাস সে ক্লাসে যাই। তো এটা হচ্ছে আজকে ক্লাস নাম্বার 4। তো আমরা ক্লাস নাম্বার 4-এ যে বিষয় আলোচনা করছি সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে যাবতীয় তথ্য। তো দেখো, প্রথমত রয়েছে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সামাজিক বৈষম্য এবং যজ্ঞকেন্দ্রিক ধর্মমতের বিরুদ্ধে যে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠে, তার আদর্শকে ভিত্তি করে ভারতবর্ষের প্রায় 63টি ধর্মমতের উদ্ভব হয়। বৌদ্ধ ধর্ম ছিল কিন্তু তার মধ্যে একটা অন্যতম। অর্থাৎ এই সময় কিন্তু ধর্ম নিয়ে নানান একটা প্রচলন সৃষ্টি হয়, যেখানে বিভিন্ন ধর্মমতের উদ্ভব ঘটে, যার মধ্যে একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রবক্তাকে না আমরা সকলেই জানি, যারা একটু আধটু যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত, তো তারা হয়তো সকলেই জানি যে বৌদ্ধ ধর্মের প্রবক্তা হচ্ছেন গৌতম বুদ্ধ, ভগবান গৌতম বুদ্ধ। আরেকটা কথা বলে রাখি, এই ক্লাসটা নট অনলি ফর এসএসটি হিস্ট্রি যেখানে আপার প্রাইমারির জন্য কাজে লাগবে সেটা নয়, ডাব্লিউবিপি বলো, কলকাতা পুলিশ বলো, বা ডাব্লিউবিসিএস পিএসসি যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে, এসএলএসটি, ডাব্লিউবিএসএসসি, সমস্ত এক্সামের জন্য কিন্তু এই ক্লাসগুলো হেল্পফুল। তো অবশ্যই যে সমস্ত স্ট্রিমের বা যে কোনো চাকরির জন্য প্রিপারেশন যারা নিচ্ছ, হিস্ট্রি থেকে যদি কোনো প্রশ্ন আসে এই টপিকগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে। ওকে, তো বৌদ্ধ ধর্মের প্রবক্তাকে না আমরা জানলাম গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের এই যে বৌদ্ধ ধর্ম, তো এই বৌদ্ধ ধর্মশাস্ত্র যে সূত্রনিকয়, সিংহলি গ্রন্থ, দিব্যবংশ ও মহাবংশ, ললিতা বিস্তার গ্রন্থ থেকে বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা জানতে পারি। অনেক সময় প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা কোথায় জানতে পারি, না একটা হচ্ছে কি, না একটা হচ্ছে সূত্রনিকয়, সিংহলি গ্রন্থ, দিব্যবংশ, মহাবংশ, ললিতা বিস্তার, এই সমস্ত গ্রন্থ থেকে আমরা জানতে পারি বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধ সম্পর্কে। তো প্রথমেই যেহেতু আমরা জানলাম যে বৌদ্ধ ধর্মের প্রবক্তা, তো তার আগে গৌতম বুদ্ধের যে জীবনী, সেই জীবনীতে যে তার বাল্য নাম কী ছিল, তার ধর্মগ্রন্থে কী রয়েছে, বা পিতার নাম কী ছিল, মাতার নাম কী ছিল, বুদ্ধের যে সম্প্রদায়, সেই সম্প্রদায় কয়ভাবে বিভক্ত ছিল, এগুলো আমরা এক এক করে এবার জানবো। তো দেখো, প্রথমত হয়েছে এক নজর গৌতম বুদ্ধ সম্পর্কে। তো এর পূর্ব নাম কী ছিল, না গৌতম বুদ্ধের পূর্ব নাম ছিল সিদ্ধার্থ বা গৌতম। এটা কিন্তু প্রশ্ন পড়ে যে গৌতম বুদ্ধের বাল্য নাম কি, সিদ্ধার্থ, অনেক সময় এইভাবে প্রশ্নটা আসে। গৌতম বুদ্ধ যে ধর্মমত প্রচার করেছিলেন তার প্রধান ধর্মগ্রন্থের নাম কি, না সেটা হচ্ছে ত্রিপিটক। কি ত্রিপিটক? কয়টা পিটক রয়েছে এখানে? 3টা পিটক। এর ডিটেলস আমরা এরপর জানবো এক এক করে। নেক্সট, তারপরে পিতা কে ছিলেন? পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মাতার নাম কি ছিল? মায়াদেবী। তাহলে পিতাকে শুদ্ধোধন, মাতা হচ্ছে মায়াদেবী। এই বৌদ্ধ ধর্মের নীতি বা পন্থা কী ছিল? গৌতম বুদ্ধের নীতি বা পন্থা ছিল অষ্টাঙ্গিক মার্গ বা আর্য সত্য। কি অষ্টাঙ্গিক মার্গ ও আর্য সত্য ছিল গৌতম বুদ্ধের নীতি বা পন্থা। বুদ্ধের যে সম্প্রদায় সেটা কয় ভাগ করেছিল, না বুদ্ধের সম্প্রদায় ছিল 2টি, একটা হচ্ছে কি হিনজান আর একটা হচ্ছে মহাযান। এই 2 ভাগে কিন্তু বিভক্ত ছিল। এই প্রশ্নগুলো কিন্তু আসে যে হিনজান মহাযান কোন ধর্মের
বিভক্ত করা হয়েছে, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মে। নেক্সট এরপর হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম কত সালে হয়েছিল, না এটা একটু ব্যতিক্রমী বা একটু হয়তো মতান্তরের প্রশ্নগুলো আসে, এবং এটা একটা মানে একটা বিবৃতিমূলক যে প্রশ্ন, একটা বিভ্রান্ত সৃষ্টি এখানে। সেটা হচ্ছে জন্ম হয়েছিল 566 বা 563 খ্রিস্টপূর্বাব্দে, এবং মৃত্যু হয়েছিল 486 বা 483 খ্রিস্টপূর্বাব্দে। এই দুটো কিন্তু প্রশ্ন আসে। নেক্সট এরপর হচ্ছে জন্মস্থান। আমরা এর আগে জেনেছি যে লুম্বিনী কোথায় রয়েছে, 1600 মহাজন পদের যে ডিটেলস ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এই গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বিনী উদ্যান বা কপিলাবস্তু, এই দূরে কিন্তু আসে লুম্বিনী উদ্যান যেখানে কপিলাবস্তু রয়েছে। মৃত্যুস্থান কোথায়, মৃত্যুস্থান হচ্ছে কুশীনগর। মৃত্যুস্থান কোথায়, না কুশীনগরে ইনার মৃত্যু হয়। ইনি কোন বংশ থেকে ছিলেন, না গৌতম বুদ্ধ ছিলেন শাক্য বংশ থেকে ছিলেন। কোথা থেকে, শাক্য রাজবংশ। অর্থাৎ গৌতম বুদ্ধের যিনি বাবা ছিলেন শুদ্ধোধন, তিনি শাক্য বংশের রাজা ছিলেন। জীবিতকাল কতদিন তিনি বেঁচে ছিলেন, না তিনি বেঁচে ছিলেন 80 বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। এনার যে ধর্ম, যে প্রচারিত ধর্ম, সেটার নাম কি, না সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। এটা নিয়ে আমরা আলোচনা করছি, বৌদ্ধ ধর্ম এনার প্রচারিত ধর্ম। নেক্সট এরপর আমরা জানবো গৌতম বুদ্ধের জীবনীকালীন সংক্ষিপ্ত তথ্য, অর্থাৎ 566 থেকে 486 খ্রিস্টপূর্বাব্দ তিনি যে 80 বছর বেঁচেছিলেন, সেই আনুমানিক 80 বছরে ওনার জীবনীকালীন সংক্ষেপে আলোচনা করব। অর্থাৎ কীভাবে ধর্ম প্রচার ঘটালো, কীভাবে তিনি ধর্মটাকে একটা মানে সর্বস্তরের পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলেন, সেই ডিটেলসগুলো আমরা এক এক করে আলোচনা করব। তো দেখো, প্রথমত হচ্ছে এনার জীবনী সম্পর্কে একটু জানা যাক। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে 16 বছর বয়সে গোপা বা যশোধরা নামে এক রাজকন্যার সাথে কিন্তু গৌতম বুদ্ধের বিবাহ হয়। অনেক সময় প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী ছিল, না সেটা হচ্ছে গোপা বা যশোধরা। নেক্সট দেখো, গৌতমের যে পিতা ছিলেন তিনি শাক্য জাতি গোষ্ঠীর নেতা। আগে আমরা জানলাম যে ওনার নাম কী ছিল, শুদ্ধোধন। মাতৃহারা, অর্থাৎ গৌতম বুদ্ধের কিন্তু একটা বিষয় খুবই ছোট বয়সে ঘটে, সেটা হচ্ছে ওনার খুব কম বয়সে ওনার মা কিন্তু মায়াদেবী মারা যান। তারপর কি হয়, না মাতৃহারা গৌতম তিনি মাসি গৌতমীর কাছে তিনি লালিত পালিত হয়, এবং তারপর থেকে কিন্তু ওনার নাম দেওয়া হয় গৌতম। গৌতমকে অস্ত্র ও শাস্ত্র উভয় শিক্ষা দিতেন কে, শুদ্ধোধন দিতেন। 29 বছর বয়সে পুত্র জন্মলাভ করে গৌতম বুদ্ধের, অর্থাৎ গৌতম বুদ্ধের বিবাহ হয় কার সাথে, যশোধরা বা গোপার সাথে, এবং তারপর ওনার একটা পুত্র হয়। অনেক সময় গৌতম বুদ্ধের পুত্র নাম আসে। তো গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল। কী নাম ছিল, রাহুল। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট, বৌদ্ধশাস্ত্রে তার সন্ন্যাসব্রত গ্রহণকে বলা হতো মহাভিনিষ্ক্রমণ বা গৃহত্যাগের ঘটনা বলা হয়। এটা কিন্তু মনে রাখবে যে গৌতম বুদ্ধের যে গৃহত্যাগের ঘটনা বা সন্ন্যাসব্রত গ্রহণকে কী বলা হতো, মহাভিনিষ্ক্রমণ বা গৃহত্যাগের ঘটনা। অর্থাৎ যে সময় উনি গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন এবং এই ধর্ম প্রচারের জন্য তিনি গৃহত্যাগ করেন, সেটা কি বলা হয়, না মহাভিনিষ্ক্রমণ। এই টার্মটা কিন্তু অনেক সময় আসে, এই মহাভিনিষ্ক্রমণ টার্মটা অনেক সময় এসে থাকে। ওকে, নেক্সট তারপর দেখো কি রয়েছে, না সন্ন্যাস জীবন গ্রহণ করার পর আরাধ কালামা বা অর্ধ কালাম নামে এক সাধকের কাছে সাংখ্যযোগ, ধ্যান ও তপস্যার বিদ্যা তিনি আয়ত্ত করেন। ওকে, নেক্সট তারপর কী রয়েছে, গয়ায় 35 বছর বয়সে নৈরজনা নদীর তীরে অশ্বস্থ বা পিপুল গাছ, এই টার্মটা কিন্তু আসে। অশ্বস্থ বা পিপিল গাছের নিচে তিনি দিব্যজ্ঞান বা বোধি লাভ করেন, যার পর থেকে ওনার নাম হয় বুদ্ধ বা জ্ঞানী বলে তিনি পরিচিত লাভ করেন। তাহলে প্রথমে ওনার নাম ছিল সিদ্ধার্থ, তারপর যেহেতু উনি ওনার কম বয়সে ওনার মা মারা যান মায়াদেবী, তারপর উনি তার মাসি গৌতমীর কাছে লালিত পালিত হয়, তখন ওনার নাম হয় গৌতম। এবং তারপর তিনি যখন দিব্যজ্ঞান লাভ করেন অশ্বস্থ বা পিপল গাছের নিচে নৈরজনা নদীর তীরে, তখন তিনি যে দিব্যজ্ঞান বা বোধি লাভ করার পর ওনার নাম হয় বুদ্ধ বা জ্ঞানী। ওকে, বুদ্ধদেবকে আবার কি বলতো, শাক্যমুনি। প্রশ্ন পড়ে অনেক সময় যে গৌতম বুদ্ধকে কী নামে ডাকা হতো, অনেক সময় প্রশ্ন আসে, সেটা হচ্ছে শাক্যমুনি নামে ডাকা হয়। বুদ্ধ বা জ্ঞান লাভ করার পর বুদ্ধদেবের নাম হয় তথাগত। পরে কিন্তু তার নাম হয় কি, তথাগত, জ্ঞান লাভ করার পর। এবং যখন তিনি লাভ করেন তার নাম ছিলেন বুদ্ধ। তথাগত কথার অর্থ হলো যিনি পরম সত্যের সন্ধান পেয়েছেন। কি, তথাগত কথার অর্থ হচ্ছে যিনি পরম সত্যের সন্ধান পেয়েছেন। যে অশ্বস্থ গাছের নিচে বসে বুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন সেটা হচ্ছে বোধিবৃক্ষ নামে পরিচিত। অনেক সময় এই টার্মটাও আসে যে যে অশ্বস্থ গাছের নিচে তিনি বুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন সেটা কী নামে পরিচিত, না বোধিবৃক্ষ নামে পরিচিত।
প্রথম ধর্মপ্রচারের ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। আমরা দুটো টার্ম পেলাম, এর আগে মহাবিনিষ্করণ পেলাম, এরপর হচ্ছে যে প্রথম যে ধর্মপ্রচার এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। বারাণসীর সারনাথে যে 5 জন শিষ্য ছিলেন উনার, তাদেরকে প্রথম তিনি শিক্ষা দেন, যার জন্য সেই জায়গাটির নাম হয়েছিল বৌদ্ধগয়া। অর্থাৎ কাদেরকে শিক্ষা দিয়েছিলেন? 5 জন শিষ্য ছিলেন কৌণ্ডিল্য, অশ্বজিৎ, বাষ্প, মহানাম এবং ভদ্রিক। এই 5 জনকে তিনি প্রথম শিষ্য হিসাবে শিক্ষাদান দেন বা ধর্মপ্রচারের জন্য শিক্ষা দেন। নেক্সট তারপর দেখো, বুদ্ধের স্ত্রী যশোধরা ছিলেন শাক্য বংশের কন্যা। এটা কিন্তু মনে রাখবে, শাক্য বংশের তিনি একজন কন্যাও ছিলেন। দেবদত্ত ছিলেন গৌতম বুদ্ধের ভাই, অর্থাৎ তার পিসির ছেলে ছিলেন বা মাসির ছেলে ছিলেন তার কি দেবদত্ত। গৌতম বুদ্ধের প্রথম গুরু ছিলেন অসিত। তারপর তো গৌতম বুদ্ধের প্রথম গুরু ছিলেন অসিত, দ্বিতীয় গুরু ছিলেন কে? অর্ধকালাম, যেটা আমরা আগেই জেনেছি, এবং তৃতীয় গুরু হলেন রাজগৃহের উদ্রক রামপুত্র। এরা ছিলেন গৌতম বুদ্ধের গুরু। বুদ্ধের ঘোড়ার নাম ছিল কি না? গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল কণ্টক। এই প্রশ্নটা অনেক সময় আসে যে গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল না কণ্টক, এটা কিন্তু মনে রাখবে। বুদ্ধের সারথীর নাম ছিল কি? ছিন্ন। এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় আসে। বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? কণ্টক। বুদ্ধের সারথীর নাম ছিল ছিন্ন। ওকে, নেক্সট দেখো তারপর কি রয়েছে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে বুদ্ধের ধ্যানে ব্যাঘাত সৃষ্টি করেছিলেন উনার মাতাকে মায়াদেবী। কারণ উনি যখন এসছিলেন তিনি বুদ্ধের কিন্তু ধ্যানে ব্যাঘাত করেছিলেন। বেলাথা ছিল একজন বণিক, যার সঙ্গে গৌতম বুদ্ধের রাজগিরে কিন্তু দেখা হয়। অনাথপিণ্ডদ নামে একজন ধনী বণিক গৌতম বুদ্ধকে এবং তার সঙ্গ, অর্থাৎ তিনি যে ধর্মপ্রচার করেছিলেন তার তো একটা সঙ্গ থাকবে, সেই সঙ্গকে দামি উপহার দেন। এই টার্মগুলো একটু রেখেছে এই কারণ ইতিহাস একটা গল্পের মতো, এবং এই গল্পের মতো মনে রাখার জন্য একটার পর একটা লিঙ্ক করে যদি পড়া হয় বা পড়তে যদি পারা যায়, তাহলে কি হয়, অনেক কিছু মনে থাকে। এবং আমি এটা ডিটেলসভাবে এই জন্য তোমাদের সামনে আলোচনা করছি, এবং আমি গ্যারেন্টির সহিত বলছি যে টপিকগুলোর ভিত্তিতে আমি ক্লাস করাচ্ছি, আপার প্রাইমারি কেন যে কোনো ওয়ান ডে এক্সাম যেখানে ইতিহাস থেকে প্রশ্ন আসে, অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো আসবেই এবং জলের মতো কিন্তু মুখস্থ হবে যদি তোমরা একবার ভালো করে পড়ো। আর এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা দ্য ওয়েব পেস এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অফিসিয়াল, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু সময় মতো পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, এবং একটা রিকোয়েস্ট করব যে একটা সাবস্ক্রাইব অবশ্যই করো। একটা ছোট্ট চ্যানেল গ্রো করার চেষ্টা করো, সকলকে এটা আশা করব সকলের কাছ থেকে, এবং একটা লাইক অবশ্যই করবে। আর কমেন্ট বক্সে জানাও যে কেমন লাগছে ক্লাসগুলো, কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো। গৌতম বুদ্ধের চিকিৎসক ছিলেন কে? জীবক। এই প্রশ্নটা আসে যে গৌতম বুদ্ধের চিকিৎসকের নাম কী ছিল না জীবক চিন্তামণি। কী নাম ছিল? জীবক চিন্তামণি ছিল গৌতম বুদ্ধের চিকিৎসকের নাম। নেক্সট, বুদ্ধ শেষ উপদেশ দিয়েছিলেন সুভদ্রা নামে সন্ন্যাসিনী এবং তার প্রিয় শিষ্য আনন্দকে। প্রশ্ন পড়ে যে গৌতম বুদ্ধ শেষ উপদেশ কাদেরকে দিয়েছিলেন না সুভদ্রা নামে এক সন্ন্যাসিনী এবং তার প্রিয় শিষ্য আনন্দকে। গণিকা আম্রপালি বা অম্বাপালি তার আশীর্বাদ পেয়েছিলেন। চৈনিক মতে বুদ্ধদেবের মহাপরিনির্বাণ ঘটে 486 খ্রিস্টপূর্বাব্দে। এটা কিন্তু প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধের যে মৃত্যু, সে মৃত্যুটা কী নামে পরিচিত? যখন ওনার দেহত্যাগ হয় সেটা কী নামে পরিচিত না মহাপরিনির্বাণ নামে পরিচিত। কত সালে ঘটে না 486 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, বুদ্ধ পাবাপুরীতে গরিব কর্মকার ছন্দের গৃহে বাস করতেন। অর্থাৎ তিনি যখন যে এই দীক্ষার জন্য প্রস্তুতি বা ধর্মপ্রচারের জন্য প্রস্তুতি হলেন, তারপর বুদ্ধ যখন পাবাপুরীতে থাকতেন তখন একজন গরিব কর্মকার ছন্দের গৃহে তিনি বাস করতেন। পাবাপুরীতে মাশরুম এবং শূকরের মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তারপর তিনি কি মারা যায়। চৈত্য ছিল উপাসনা গৃহ। সর্বাস্তিবাদী উপসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন রাহুল ভদ্র। ইনিও একজন বৌদ্ধ ধর্মের প্রচারক ছিলেন। বুদ্ধদেবের জন্ম এবং মৃত্যু হয় বৈশাখী পূর্ণিমায়। এই জন্যই বৌদ্ধ পূর্ণিমা আমরা বলি। তো বৌদ্ধ পূর্ণিমায় বৈশাখী পূর্ণিমায় ওনার কিন্তু কি জন্ম এবং মৃত্যু দুটোই কিন্তু ঘটে। বুদ্ধদেব জাতিভেদ প্রথা কিন্তু মানতেন না, তার জন্যই তো তিনি কর্মকারের বাড়ি যে কোনো গরিবের বাড়িতেই তিনি বসবাস করতেন। বারাণসীর কাছে সারনাথে গৌতম তার ভূতপূর্ব 5 সঙ্গের নিকট তার ধর্মমত প্রচার প্রথম করেন। এটা কিন্তু প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন না সারনাথে। মগধের রাজা বিম্বিসার তার শিষ্যত্ব নেন। প্রশ্ন আসে এখান থেকেও যে মগধের কোন রাজা গৌতম বুদ্ধের কাছ থেকে
শিষ্যত্ব লাভ করেছিলেন? না সেটা হচ্ছে কার কাছে? গৌতম বুদ্ধের কাছে। এবং তিনি ছিলেন কে? বিম্বিসার। গৌতম বুদ্ধ প্রায় 21 বছর কোশল দেশে ধর্মপ্রচার করেছিলেন। কোশল যে দেশ ছিল সেই দেশে তিনি তখন ধর্মপ্রচার করেছিলেন। কোশলরাজ প্রসেনজিৎ এবং রানী মল্লিকা ছিলেন বুদ্ধের শিষ্য এবং শিষ্যা। ওকে, নেক্সট এরপর আমরা জানবো গৌতম বুদ্ধের জীবনের 5টি গুরুত্বপূর্ণ ঘটনা ও তার প্রতীক। তো দেখো, প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে জন্ম। ওনার যে জন্ম হয় সেই জন্মটা কি প্রতীক রয়েছে? না সেখানে রয়েছে পদ্ম এবং ষাঁড়, এটা কিন্তু মনে রাখবে। মহাবিনিষ্ক্রমণ, অর্থাৎ ওনার যখন বাড়ি ছেড়ে যাচ্ছেন ধর্ম লাভ করার জন্য, তখন তার চিহ্ন কি থাকছে? ঘোড়া, প্রতীক বা চিহ্ন থাকছে ঘোড়া। নির্বাণ যখন লাভ করছেন, অর্থাৎ তিনি যখন বৌদ্ধ ধর্মটা নির্বাণ লাভ করছেন বা জ্ঞান লাভ করছেন, তখন ওনার যে প্রতীকটা থাকছে সেটা হচ্ছে বোধি বৃক্ষ। ওকে, নেক্সট ধর্মপ্রচার যখন তিনি শুরু করছেন, সেই ধর্মপ্রচারটাকে বলা হয় ধর্মচক্র। এবং এই যে অশোক চক্র আমরা বলে থাকি, এই ধর্মচক্রটাই অশোক চক্র। এবং মহাপরিনির্বাণ, অর্থাৎ যখন ওনার মৃত্যু ঘটছে, তখন তার প্রতীক হচ্ছে স্তূপ। ওকে, এই টার্মগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। নেক্সট এরপর আমরা জানবো গৌতম বুদ্ধের যে ধর্মমত, এই ধর্মমত বা মূলনীতি কী ছিল? বৌদ্ধ ধর্মের ধর্মমত এবং মূলনীতি। তো দেখো, প্রথম কী রয়েছে, যে বুদ্ধের প্রচারিত ধর্মমত বা আদি ধর্ম বৌদ্ধ ধর্মের কথা পিটকে কিন্তু পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? পিটকে। বুদ্ধদেব বলেন কর্মফল এবং জন্মান্তর হলো ধ্রুব সত্য, অর্থাৎ তোমার যে কর্মফল এবং তোমার যে জন্মান্তর সেটা হচ্ছে ধ্রুব সত্য, অর্থাৎ একদম চরম সত্য। গৌতম বুদ্ধের মতে সমাজের দুঃখের কারণ হলো অবিদ্যা এবং আসক্তি, অর্থাৎ তুমি যদি খারাপ কাজে, অবিদ্যার কাজে যদি লিপ্ত থাকো, তাহলেই কিন্তু এটা তোমার সমাজের কাছে দুঃখের কারণ। এরপর আমরা জানবো আর্য সত্য সম্পর্কে। তো আর্য সত্য কি? না দেখো, দুঃখ সম্পর্কে 4টি আর্য সত্য তিনি উপলব্ধি করেন। এগুলি 4টি যে আর্য সত্য, সেটা কি কি রয়েছে? যে প্রথম হচ্ছে মানুষের জীবনে দুঃখ আছে, মানুষের জন্মই তার দুঃখের কারণ। অর্থাৎ আমরা অনেকেই রিয়েলাইজ করি, এবং এগুলো কিন্তু বিভিন্ন যখন ইতিহাস ঘাঁটাঘাঁটি করি বা কোনো মহান মানব ব্যক্তিদের যখন আমরা জীবনী বা তাদের ধর্মপ্রচার নিয়ে যখন বুঝতে পারি, তখন বুঝি যে এই মানব জীবনে কি রয়েছে। বা এই যেমন স্বামী বিবেকানন্দ সম্পর্কে যখন আমরা কিছু জানতে যাই, বা হয়তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে, রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু আমরা তথ্য পাই। তো উনি এটা বলে গেছেন যে মানুষের জীবনে দুঃখ আছে এবং মানুষের জন্মই হচ্ছে তার দুঃখের কিন্তু কারণ। মানুষের কামনা, বাসনা, আসক্তি প্রভৃতি বিভিন্ন প্রবৃত্তি হলো দুঃখের কারণ। মানুষের কামনা, বাসনা এবং আসক্তি নিরোধের কিন্তু উপায়ও আছে, এবং দুঃখ নিবারণের সঠিক মার্গ বা পথ হচ্ছে অনুসরণ করা। দুঃখ নিবারণের সঠিক মার্গ বা পথও কিন্তু অনুসরণ করা দরকার। এরপর আমরা জানবো অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক বলতে অষ্ট, তো এই 8টি মার্গ কি তিনি দিয়েছিলেন। তো দেখো এখানে কি বলেছে, যে আসক্তি বিনাশের জন্য বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টপথের কথা তিনি বলেন। এগুলো কি কি? প্রথমত হচ্ছে সৎ বাক্য বলা, অর্থাৎ সৎভাবে বলা, সৎ কথা বলা, একদম সৎ কার্য করা, অর্থাৎ সৎভাবে কাজ করা, সৎ জীবন, অর্থাৎ সৎভাবে জীবনযাপন করা, সৎ জীবিকা নির্বাহ করা। তারপরে হচ্ছে কি 5 নম্বর, সৎভাবে চেষ্টা করা, সৎ চিন্তা করা, সৎ চেতনা, সৎ সংকল্প বা সৎ প্রতিজ্ঞা। এবং এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কি কি আবার বলছি? সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা এবং সৎ সংকল্প বা সৎ প্রতিজ্ঞা। এই 8টি হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ বা কি অষ্টপথের কথা। নেক্সট এরপর জানবো মধ্যম বা মধ্যপন্থা কি। এই টার্মগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, তার জন্য প্রত্যেকটা টার্ম একদম ডিটেলসভাবে তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তো বুদ্ধদেব মধ্যম পন্থা বা মধ্যপন্থার উপরে বেশি জোর দিতেন। মধ্যম পন্থা কি? না বুদ্ধদেবের নৈতিক উপদেশ হচ্ছে এই মধ্যম পন্থা বা মধ্যপন্থা। মধ্যম পন্থা বা মধ্যপন্থা নির্বাণ লাভের পথ বটে। আর কি অষ্টাঙ্গিক মার্গকে পালি ভাষায় কিন্তু মধ্যম বলা হয়। এটা কিন্তু প্রশ্নটা আসে যে অষ্টাঙ্গিক মার্গকে পালি ভাষায় কি বলা হয়? না মধ্যম। ওকে, এরপর হচ্ছে নেক্সট টার্ম, সেটা হচ্ছে পঞ্চশীল। পঞ্চশীল কি? না পঞ্চশীলে 5টার কথা বলা হয়েছে। কি কি 5টা কথা? সেটা হচ্ছে অহিংসা, অর্থাৎ কোনো হিংসা না করা, সত্যবাদিতা, সত্য কথা বলা, ঐশ্বর্য, অন্যায় না করা এবং অসৎ আচরণ পরিহার করা, অর্থাৎ সৎভাবে আচরণ করা, অসৎ আচরণ কোনো না করা।
নেক্সট এরপর আমরা জানবো সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। তো আমরা আগেও জেনেছি যখন আমরা ডিটেলস গৌতম বুদ্ধের সম্পর্কে পড়ছিলাম, তো ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। প্রশ্ন আসে যে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি, না সেটা হচ্ছে ত্রিপিটক। এই ত্রিপিটক কয়টা পিটক রয়েছে, 3টা পিটক। কী কী? একটা হচ্ছে বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক। এই হচ্ছে 3টা পিটক। আর এই প্রশ্নটা কিন্তু আসে যে ত্রিপিটক কোন ভাষায় রচিত, না সেটা হচ্ছে পালি ভাষায় রচিত। জাতক সংখ্যা এখানে রয়েছে কয়টি, না 550টি। এটা কিন্তু মনে রাখবেন। তো এক নজরে এবার ত্রিপিটক সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এই যে 3টা পিটক আমরা জানলাম, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, এই 3টা পিটক সম্পর্কে জানবো। তো সূত্র পিটক কি, না সূত্র পিটকে রয়েছে বুদ্ধ ধর্মের ধর্মোপদেশ সমূহ সম্পর্কে আলোচনা। বিনয় পিটকে কী রয়েছে, বিনয় পিটকে রয়েছে বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষুণীদের ও সংঘের কিন্তু নিয়মাবলী এখানে আলোচনা করা হয়েছে। এবং নেক্সট রয়েছে অভিধম্ম পিটক, সেখানে বৌদ্ধ ধর্মে দার্শনিক যে তত্ত্বসমূহ সেই তত্ত্বসমূহের কিন্তু আলোচনা করা হয়েছে। ওকে, তো আই হোপ সকলে বুঝতে পারছো। কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। তো আগে ক্লাসগুলো ডিটেলস দেখো, একবার যদি না বুঝতে পারো অবশ্যই দুবার দেখার চেষ্টা করো। আগে ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করো, তারপর কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করো এবং পড়াশোনা করো। কারণ পিডিএফ একবার যদি ডাউনলোড করে ফোনের মধ্যে থেকে যায় তো সেটা ওই মেমোরি ফুল করাই হবে, কোনো কিচ্ছু হয়নি। তাই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু তথ্য তোমাদের সামনে আমি শেয়ার করছি যেগুলো হয়তো তোমরা পিডিএফের মধ্যে নাও পেতে পারো। বৌদ্ধ ধর্মে এবার সংঘের ব্যবস্থা কী ছিল? তো শিষ্য এবং সন্ন্যাসীদের সংঘবদ্ধ করার জন্য বুদ্ধ সংঘ ব্যবস্থা গঠন করেন। বৌদ্ধ সন্ন্যাসীদের নাম ছিল ভিক্ষু, সন্ন্যাসীদের নাম ছিলেন ভিক্ষুণী দিয়েছিলেন বা বলা হতো। গৌতম বুদ্ধের মাতা স্বরূপ যে গৌতমী ছিলেন অর্থাৎ ওনার মাসি, অনুরোধে কী করেছিলেন, না ভিক্ষুণীদের জন্য পৃথক সংঘ গঠন করেছিলেন, অর্থাৎ একটা আলাদা জায়গায় তাদের থাকার ব্যবস্থা সমস্ত কিছু ব্যবস্থা করেছিলেন। নেক্সট এরপর আমরা জানবো বৌদ্ধ ভিক্ষু বা ভিক্ষুণীদের মান্য নিয়ম, অর্থাৎ কী কী নিয়ম এনাদেরকে পালন করতে হতো। তো বৌদ্ধ ভিক্ষু বা ভিক্ষুণীদের 10টি নিয়ম কিন্তু মেনে চলতে হতো। এগুলো কী কী? এক হচ্ছে ক্ষতি না করা, 2 হচ্ছে কোনো কিছু না দিয়ে না দেওয়া, অর্থাৎ একে অপরের বিনিময়টা করতে হবে, তুমি কোনো কিছু দিচ্ছ তার বিনিময়ে তোমাকেও কিছু দিতে হবে, এই বিষয় বলা রয়েছে। নেক্সট রয়েছে অসঙ্গত ব্যবহার না করা, অর্থাৎ অসঙ্গতভাবে কোনো কিছু না করা, মিথ্যা কথা না বলা, মদ্যপান না করা, নিষিদ্ধ সময়ে না খাওয়া, নৃত্যগীত না করা, ফুলের মালা, অলংকার, প্রসাধন ব্যবহার না করা, অর্থাৎ সাজগোজ করা বন্ধ, উঁচু এবং চৌড়া শয্যায় শয়ন না করা, কারোর কাছ থেকে সোনা রূপায় প্রভৃতি যাতে গ্রহণ না করে, সেই কথা এই 10টি উপদেশ তিনি বৌদ্ধ ভিক্ষু বা ভিক্ষুণীদের মান্য করতে বলতেন। নেক্সট এরপর জানবো বৌদ্ধ সংঘ ব্যবস্থার কয়েকটি উল্লেখযোগ্য দিক। কী কী দিক? না 15 বছর বয়স হলেই যে কোনো ব্যক্তি ভিক্ষু বৃত্তি নিতে পারত। আর কি বলেছেন, প্রতি মাসের 8, 14 এবং 15 তারিখে স্থানীয় বিহারের, অর্থাৎ বৌদ্ধ যেগুলো মন্দির বলা হয় যেখানে, সেই বিহারের অধীনস্থ জায়গায় ভিক্ষু এবং ভিক্ষুণীরা সমবেত হতো। তারপর কি নেক্সট, ভিক্ষুকরা ভিক্ষার দ্বারা তাদের আহার সংগ্রহ করত এবং আহারের আমন্ত্রণ গ্রহণ করতে পারত। তবে আড়ম্বরপূর্ণ ভোজ নিষিদ্ধ ছিল, অর্থাৎ কোনো আড়ম্বরপূর্ণ বিয়েবাড়ি বা কোনো কাজে কিন্তু তাদের কি ভোজ নিষিদ্ধ ছিল। সংঘগুলি ছিল স্বয়ংশাসিত এবং স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ তারা নিজেরাই সেইগুলো সব পরিচালনা করতেন। নেক্সট কি, কোনো কেন্দ্রীয় সংঘ বা মঠ তাদের নিয়ন্ত্রণ করতো না। স্থানীয় সংঘের সদস্যরা সমবেত হয়ে ভোটের দ্বারা তাদের মত প্রকাশ ও মঠাধ্যক্ষ কিন্তু নির্বাচন করতেন। শিক্ষানবিশেরা 8 বছর বয়সে বৌদ্ধ সংঘে ভর্তি হতে পারত, অর্থাৎ 8 বছর বয়স থেকে এই বৌদ্ধ সংঘে বা বৌদ্ধ বিহারে ভর্তি হতে পারত। এবারে ভিক্ষুক বা ভিক্ষুণীদের সম্পত্তি কী ছিল? তো দেখো এখানে দেওয়া রয়েছে, না একটি কী কী ছিল, এনাদের কোনো কিছু সেরকম সম্পদ ছিল না। ছিল কি, একটা ভিক্ষা পাত্র, 3 টুকরো কষাই বস্ত্র, একটি জলপাত্র, একটি তৈলাধার, একটি খুর, একটি লাঠি ও কাপড় সেলাই করার জন্য সূচ, একটি শয্যা, অর্থাৎ যেখানে যে কোনো জায়গায় যে শয়ন করবে তার জন্য শয্যা ব্যবস্থার যে মানে সরঞ্জাম থাকে সেটা, এবং 1 জোড়া কাঠের খড়ম, অর্থাৎ খড়ম পড়তো, কোনো জুতা সেরকম ছিল না সেই মুহূর্তে। এবার আসছে বৌদ্ধ সম্মেলন বা সঙ্গীত সম্পর্কে জানব। তো দেখো বৌদ্ধ সঙ্গীত কথার অর্থ হচ্ছে বৌদ্ধদের মহাসম্মেলন, অর্থাৎ যে সঙ্গীত বা সম্মেলনগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা এরপর জানব। নেক্সট, বুদ্ধের নির্বাণ লাভের পর তার শিষ্যরা তার বাণীগুলিকে সংকলন করতেন এই বৌদ্ধ সম্মেলনে। তারপর কি, সংকলন করার পর সেগুলো কি
জন্য কয়েকটি ধর্মসঙ্গীত বা সম্মেলনের আহ্বান করতেন। ভারতের বাইরেও কিন্তু সিংহলে প্রথম বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়। এরা কিন্তু প্রশ্ন আসে যে ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল, না সেটা হচ্ছে সিংহলে। ওকে, নেক্সট এবারে 4টি বৌদ্ধ সম্মেলন সম্পর্কে আমরা ডিটেলস একটু জানার চেষ্টা করব। তো দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলন কয়টি সম্মেলন হয়েছিল সেটা প্রথমত আসেই, সেটা হচ্ছে 4টি। প্রথম সম্মেলন সেটা স্থান কোথায়, না রাজগৃহ সপ্তপর্ণী গুহাতে। নেতৃত্ব এই সময় কে দিয়েছিলেন, মহাকাশ্যপ, মতান্তরে অজাশত্রু আসি, এটা মতান্তরে হবে। ওকে, সভাপতি কে ছিলেন, মহাকাশ্যপ। সময়কাল কোন সময়ে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল, না 483 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 487 খ্রিস্টপূর্বাব্দে। কোন সময়, হর্ষঙ্ক বংশে অজাতশত্রুর সময়কালে কিন্তু এটা হয়েছিল। এর ফলাফল কী ছিল, না এই প্রথম বৌদ্ধ সম্মেলনের ফলাফল ছিল না এই সময় বুদ্ধের শিষ্য আনন্দ সূত্র পিটক সংকলন করেন এবং উপাল বিনয় পিটক সংকলন করেন। অর্থাৎ সূত্র পিটক এবং করেছিলেন কে, আনন্দ, এবং উপাল করেছিলেন বিনয় পিটকের সংকলন। নেক্সট দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। তো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায়, না স্থান ছিল বৈশালীতে। নেতৃত্ব কে দিয়েছিলেন, কালাশোক। সভাপতি কে ছিলেন, সাবাকাশি বা যশ। নেক্সট সময়কাল কত, না সময়কাল হচ্ছে এটা 383 খ্রিস্টপূর্বাব্দ, শিশুনাগ বংশের রাজত্বকালে। প্রথমটা হয়েছিল হর্ষঙ্ক বংশের রাজত্বকালে এবং দ্বিতীয়টা শিশুনাগ বংশের রাজত্বকালে। এই টার্মগুলো কিন্তু পড়ে। নেক্সট ফলাফল কি, না ভারতীয় ভিক্ষুকগণ 10টি নতুন আচার গ্রহণ করে, থেরবাদীরা 11টি মহাসঙ্গিকা ও আচার্যবাদীরা 7টি সম্প্রদায় কিন্তু বিভক্ত হয়ে যায় এই দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে। নেক্সট এরপর আসছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন। স্থান কোথায়, এটা হচ্ছে পাটলিপুত্র। নেতৃত্ব এখানে কে দিয়েছিলেন, অশোক। প্রশ্ন আসে যে সম্রাট অশোক কোন বৌদ্ধ সম্মেলন নেতৃত্ব দিয়েছিলেন, না সেটা হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলনে। ওকে, এটা সভাপতি কে ছিলেন, না এর সভাপতি ছিলেন মোগলিপুত্র তিস্য। মোগলিপুত্র তিস্য ছিলেন এর সভাপতি। সময়কাল কত, 251 খ্রিস্টপূর্বাব্দে। কোন শাসনকালে, না মৌর্য শাসনকালে। এর ফলাফল কি হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলনে, না অভিধর্ম পিটক সংকলিত হয়। প্রথমটাতে কি সূত্র এবং বিনয় পিটক, এবং তৃতীয়টাতে হয় অভিধর্ম পিটকের সংকলন। থেরবাদীরা কিন্তু এখানে প্রাধান্য পায়। ওকে, নেক্সট এরপর আমরা জানবো চতুর্থ বৌদ্ধ সম্মেলন। তো চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল, কাশ্মীরে। কাশ্মীরে কোথায়, জলম্বর বা জলন্ধরে, কুন্দল বিহারে ছিল, কাশ্মীর কুন্দল বিহারে। নেতৃত্বকে দিয়েছিলেন কনিষ্ক। সভাপতি এটাও কিন্তু আসে যে কনিষ্ক কোন বৌদ্ধ সম্মেলনের সভাপতি নেতৃত্ব দিয়েছিলেন, সেটা হচ্ছে চতুর্থ বৌদ্ধ সম্মেলনে। সভাপতি কে ছিলেন, বৌদ্ধ পণ্ডিত বসুমিত্র, এবং সহসভাপতি ছিলেন এখানে কে, অশ্বঘোষ। এই অশ্বঘোষ সম্পর্কে আমরা জানবো পরবর্তী ভিডিওগুলোতে বা ক্লাসগুলোতে। সময়কাল কত, না 98 খ্রিস্টাব্দে। এটা কিন্তু খ্রিস্টাব্দে। কোন সময়, কুষাণ রাজ কনিষ্কের রাজত্বকালে। এই ফলাফল কী হয়েছিল, মহাবিভাষা শাস্ত্র সংকলিত হয় এবং হিনজান মতবাদ দুর্বল হয়ে পড়ে। তো এই ছিল 4টি তোমাদের বৌদ্ধ মহাসম্মেলন সম্পর্কে, এবং এখানেই কিন্তু এই বৌদ্ধ ধর্মের যে সম্পূর্ণ তথ্য সেটা কিন্তু ক্লাসটা আজকে এখানে শেষ হচ্ছে। তো এই ক্লাসগুলো শেষ পর্যন্ত সকলে দেখবে, এবং যারা এখনও পর্যন্ত ক্লাসগুলো দেখলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এখানে তোমার একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আমার যেমন মোটিভেশন হবে, চ্যানেলটাও গ্রো হবে, সাথে সাথে তুমিও উপকৃত হবে। নোটিফিকেশানটা যদি অন করো তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান সম্পূর্ণ যথাসময়ে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই একটা লাইক, বন্ধুর সাথে শেয়ার, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটি সেটা কিন্তু অন করে রাখবে। আর ডেসক্রিপশান বক্সে প্লেলিস্টের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দুটোই প্রোভাইড করা হবে। অবশ্যই প্লেলিস্টে ক্লাসগুলো দেখো, অথবা ইউটিউব চ্যানেল থেকে ক্লাস গিয়ে সেখানে প্লেলিস্টগুলো ভিজিট করলে প্রত্যেকটা ক্লাস সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবে। এবং সাথে সাথে বলবো অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যুক্ত হবে, কারণ ওখান থেকে এই যে ক্লাসগুলো করাচ্ছি তার পিডিএফ প্রত্যেক ইউটিউব চ্যানেলে হয়তো পেড কোর্স বার করেছে, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমাদের পাশে থাকার জন্য অবশ্যই প্রত্যেকটা ক্লাস একদম ফ্রি অফ কস্ট পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, পেয়ে যাবে। এবং যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা আপডেট যে 22 স্টেটের ইন্টারভিউ খুব দ্রুত হতে পারে, এবং যার জন্য তোমরা যদি প্রিপারেশন নিতে চাইছো ইন্টারভিউ, তো অলরেডি 2022 স্টেট ইন্টারভিউ বলে প্লেলিস্ট করা রয়েছে। দ্য ওয়েব এডুকেশন চ্যানেলে প্লেলিস্ট অথবা ডেসক্রিপশানেও দিয়ে দেবো লিঙ্কটা।
প্লেলিস্টের, সেখান থেকে প্রত্যেকটা ক্লাস দেখবে। প্রায় 70+ ক্লাস করানো রয়েছে। সেখানে 2017 কেমন প্রশ্ন করা হয়েছিল, আগামীতে কী ধরনের প্রশ্ন আসবে, একদম ডিটেলসভাবে পুঙ্খানুপুঙ্খ তথ্য শেয়ার করা রয়েছে। প্রত্যেকটা ক্লাস যদি দেখো অনেক তোমাদের নলেজ বুস্ট কিন্তু হবে। সো ভিডিওটা এখানে শেষ করছি। লাইক, শেয়ার এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানে অন করবে। ধন্যবাদ। জয় হিন্দ।